গতকালকের ঘটনাকে কেন্দ্র করে শিবিরের আজকের এই বিক্ষোভ মিছিল, যেটি চট্টগ্রাম সিটি কলেজে মঙ্গলবারের সংঘর্ষের রেশ ছড়িয়েছে চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। বিশেষ আমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা যতদিন পর্যন্ত ভালো হতে পারবে না, ততদিন পর্যন্ত দেশও ভালো হবে না। শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে অব্যাহত প্রপাগন্ডা, মিথ্যাচারের যে রাজনীতি, সেটি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয়, আমাদের যে প্রক্রিয়া অবলম্বন করার প্রয়োজন, আমরা সেই প্রক্রিয়ায় এই ধরনের গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়া দখল করে তারা যে ধরনের রাজনীতি সূচনা করেছে, তার কবর রচনা আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যেটা আমি বলি যে মব কালচার আর থাকবে না, সেটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব। সরকারের এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে নেতিবাচক কোনো ধারণা না করে সেইভাবে দয়া করে বক্তব্য রাখবেন। শিবিরকে বাংলাদেশে মাফ করার সুযোগ নেই। গতকালকে তারা ওপেনলি ঘোষণা দিচ্ছে যে একটা লাশের বদলে তারা 10টা লাশ ফেলবে। আরে ভাই, লাশের রাজনীতির দিন তো শেষ হয়ে গেছে, তুমি কিসের লাশ ফেলতে চাও? একটা বাঁ পাশ থেকে ছাত্র দলের দায়িত্বশীলরা, সিনিয়ররা তারা থামানোর চেষ্টা করে যাচ্ছে, সেখানে শিবির সশস্ত্র হামলা চালিয়েছে। ছাত্রলীগের ভিতরে থেকে আমাকে তুমি ছাত্রলীগের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছো। আপনি আমাকে রাজনীতি থেকে বিদায় করে দিতে চান, আমার রাজনীতি আপনি রাখতে চান না, সেটা তো হতে পারে না। কেন তোমাকে গুপ্ত লিখেছে? তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? কলমগুলো বের করতে পারছে না, বড় বড় কলম শেষ পর্যন্ত তারা বের করেই ছাড়ছে। এখন ঢাকা ইউনিভার্সিটি ওদেরকে আদৌ আছে কিনা এটা দেখতে হবে। থাকলে পরিণতি খারাপ হবে। ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জাস্ট 5 বছর ইতিহাস টান দিবেন, তাদের হাতে 5 শতাধিক মানুষ নিহত হয়েছে। এভাবে ওদের এটা রেগুলার খেলার অংশ, ওদের ওরা এগুলো দিয়ে খেলে। তো কালকে দিন দুপুরে বের করছে, পত্রিকা আসছে, ওরা হচ্ছে ওপেন রামদা দল। এটা গুপ্ত লিখছে, তো ওরা ওপেন রামদা দল। এই ওপেন দলকে আসলে আমরা কেমনে ট্রিট করবো এটা নিয়ে চিন্তিত হয়, কারণ যেভাবে বড় বড় কলম ইউজ করতেছে খুবই একটা আতঙ্কের ব্যাপার। ছাত্র দলের বাইরা কলম পরিবর্তন করুন, এই বড় বড় কলম আর ইউজ করেন না, যেটা দিয়ে কোপানো যায়। যেভাবেই আমরা বলি না কেন, যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সমগ্র বিশ্ব, বাংলাদেশ সহ প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাসালম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে অ্যাসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা, এই বিষয়টি জানতে চাচ্ছি। বিএনপির রাজনীতি, অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নাই। এবং বিগত দিনে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। সারাদিন যারা গুপ্ত গুপ্ত বলে মুখে ফেনা ওঠেন, গুপ্ত সংজ্ঞা আপনারা জানেন? সংজ্ঞা আমি 3টা আপনাদের সামনে উপস্থাপন করব। সংজ্ঞা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়ে বলেছিল আর কোনদিন রাজনীতি করবো না, তারা 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি দিয়ে তারা দেশে রাজনীতি করে, তারাই প্রকৃত গুপ্ত। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী এতই যদি মজুদ থাকে, তাহলে এত বড় লাইন কেন? যারা 71 সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে মাত্র কয়েক মাস, কিন্তু এরই মধ্যে রাজপথ আবারও উত্তপ্ত হয়ে উঠছে। গত 12 ফেব্রুয়ারির গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে ক্ষমতাসীন বিএনপির সঙ্গে শুরু হয়েছে বিরোধী জোটের সরাসরি সংঘাত। তখন রাষ্ট্রের জনগণেরও অ্যাটিটিউডটা হবে পজিটিভ। আমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটা যতদিন পর্যন্ত ভালো হতে পারবে না, ততদিন পর্যন্ত দেশও ভালো হবে না। এটা একটা ক্রাইসিস। আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত এবং আমরা বাস্তবধর্মী অ্যাড্রেস করতাম। আমি মনে করি আজকে যেটা প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে সঙ্গত কারণেই কিছু রেশনিং করা হয়েছে সতর্কতার জন্য, দ্যাট ইজ গুড। সেই কথাটা আমরা একসাথে বলতাম, কিন্তু প্রথম দিন তো এই বিবৃতি আসে নাই। প্রথম দিন এসেছে অন্যরকম। অলরেডি আমার কলিগ বলেছেন, আমরা পাম্পে গিয়েছি, জিজ্ঞেস করেছি যে আপনারা জ্বালানি আগের চাইতে বেশি বিক্রি করছেন। কই মোটেই না, পাই 1/3 বিক্রি করবো কেমনে বেশি।
আমরা যা পাই তাই আমরা বিক্রি করি। তবে কিছু অসৎ লোক সবসময় সুযোগ নেয়। এই ধরনের পরিস্থিতি যখন আসে, ওরা সুযোগের অপেক্ষায় একদম খাপ ধরে বসে থাকে। আমি বলবো, সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না। জাতির স্বার্থে আমি হইলে আমাকে ধরুন, পাকড়াও করুন, বরঞ্চ সাধারণ মানুষের চাইতে আমাকে আরো বেশি করে এক্সপোজ করে দেন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না। এরা দলের সুযোগ নেয়, সুবিধা নেয়, কিন্তু দল যদি বিপদে পড়ে ওই সবার আগে পালাবে। এই সমস্ত সুযোগ সন্ধানীদেরকে সামান্য কোনো অ্যালাউন্স দেওয়া উচিত নয়। আমার 2 নম্বর অনুরোধ, যে এই হাউসে বসে আমরা যে কথাগুলো বলবো, এটা কিন্তু হাউসের এই প্যারাডাইমের ভিতরে থাকছে না, গোটা দুনিয়ায় চলে যাচ্ছে এটা। সুতরাং এই কথার ওয়েটেজ থাকতে হবে, কথাগুলো অথেন্টিক হতে হবে, সত্য তথ্য নির্ভরশীল হতে হবে এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে একটা বললাম, কালকে আরেকটা বললাম, জনগণ আমাদের কথা বিশ্বাস করবে না। একই সাবজেক্টের উপরে কথার যেন ধারাবাহিকতা থাকে আর ময়দানে যেন তার ইমপ্লিকেশন থাকে। এই দুইটা যখন জনগণ খুঁজে পাবে, তখন আমাদের কোনো স্টেটমেন্ট করারও দরকার পড়বে না। প্রত্যেকের বিবেক আছে। আমরা জ্বালানির ক্ষেত্রে শুধু তেল গ্যাসের চিন্তা করছি, কেন আমরা ডাইভার্সিটি নিয়ে চিন্তা করব না? কেন আমাদের জাতির একটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম একটা স্ট্র্যাটেজি থাকবে না এনার্জি জেনারেট করার ব্যাপারে? সেই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে খোলামেলা আলোচনা আমাদের এখানেও হতে পারে, আবার এখান থেকে গঠিত কোনো কমিটির মাধ্যমেও হতে পারে। অ্যাসালম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে অ্যাসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে যাচ্ছে। বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল 92,115 কোটি টাকা ঋণের ধারক এবং এই 92,115 কোটি টাকার মধ্যে অ্যাসালম গ্রুপ একাই 80,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই হচ্ছে 25,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে, মানে অ্যাসালম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, এবং অ্যাসালম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে অ্যাসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে যাচ্ছে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। এবং বিগত দিনে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে। এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে মাত্র কয়েক মাস, কিন্তু এরই মধ্যে রাজপথ আবারও উত্তপ্ত হয়ে উঠছে। গত 12 ফেব্রুয়ারির গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে ক্ষমতাসীন বিএনপির সঙ্গে শুরু হয়েছে বিরোধী জোটের সরাসরি সংঘাত। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য সাফ জানিয়ে দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বে না। রাজধানীর মগবাজার থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে বড় ধরনের মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু কেন এই হঠাৎ আন্দোলন? জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে ফাটল কি তবে চূড়ান্ত? ঘটনার মূলে রয়েছে গত 12 ফেব্রুয়ারির গণভোট। নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের 48টি প্রস্তাব নিয়ে এই ভোট অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 70% মানুষ হ্যাঁ জয়ী করে। শর্ত ছিল নির্বাচিত সদস্যরা 2টি শপথ নেবেন, একটি সংসদ সদস্য হিসেবে
অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জামায়াত ও এনসিপি এই দুটি শপথ নিলেও ক্ষমতায় বসে বিএনপি দ্বিতীয় শপথ নিতে অস্বীকৃতি জানায়। জামায়াত নেতাদের অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে বিএনপি এখন জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেইমানি করছে। আর এই প্রতিশ্রুতি ভঙ্গ থেকেই জন্ম নিয়েছে বর্তমান রাজপথের উত্তাপ। 11 দলীয় ঐক্য কেবল ঘরে বসে নেই, ধাপে ধাপে তারা সাজিয়েছে আন্দোলনের ছক। 18 এপ্রিল ঢাকায় গণমিছিলের পর আগামী 25 এপ্রিল বিভাগীয় শহর এবং 2রা মে জেলা শহরগুলোতে বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, আন্দোলন দমনের চেষ্টা করলে তার ফল ভালো হবে না। লক্ষ্য একটাই, বিভাগীয় সমাবেশগুলো শেষ করে রাজধানীতে একটি বিশাল মহাসমাবেশ করা, যার মাধ্যমে সরকারকে চরম রাজনৈতিক চাপে ফেলা যায়। এমনকি দাবি আদায় না হলে অগাস্টের পর সেপ্টেম্বর অক্টোবর থেকে আরও কঠোর কর্মসূচির পরিকল্পনা রয়েছে তাদের ডায়েরিতে। এই আন্দোলনে জামায়াতের বড় সঙ্গী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি শহীদ পরিবারের এক সভায় আবেগ ঘন ও কড়া বার্তা দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, এবার গুলি এলে আগে আমাদের বুকে লাগবে। তিনি বিএনপি বা অন্য কোনো পরাশক্তিকে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার ডাক দিয়েছেন। তার মতে এটি কোনো দলের লড়াই নয়, বরং জুলাই গণ অভ্যুত্থান রক্ষা করার লড়াই। এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে। তবে কি আন্দোলনের রূপ আরও উগ্র হতে যাচ্ছে? জামায়াত ও 11 দলের কৌশল এবার ভিন্ন। তারা একযোগে দুটি ফ্রন্টে লড়াই করছে। সংসদে তাদের সংসদ সদস্যরা সরব ভূমিকা পালন করছেন, আর বাইরে শরিক দলগুলো জনমত গঠন করছে। লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের মতে, বিএনপি সরকার জনগণের ভোটের মূল্য দিচ্ছে না, তাই তারা ঈদ, পরীক্ষা এবং আবহাওয়ার কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী আন্দোলনের পথে হাঁটছেন। লক্ষ্য জনভোগান্তি এড়িয়ে জনসমর্থন পকেটে ভরা। এবারের আন্দোলনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো 11 দলীয় ঐক্যের বাইরেও বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা। জামায়াত নেতারা মনে করছেন, গণভোটের রায় বাস্তবায়ন কেবল তাদের দলীয় ইস্যু নয়, এটি জাতীয় জন আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই লক্ষ্যে জোটের বাইরে থাকা অন্যান্য সমমনা দলগুলোর সঙ্গেও অনানুষ্ঠানিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা। বিএনপি সরকার যদি দাবি মানতে দেরি করে, তবে বিরোধী শিবিরের এই ঐক্য আরও শক্তিশালী হতে পারে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য থেকে পরিষ্কার যে তারা এই লড়াইকে নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়, রাজপথের এই ক্রমবর্ধমান চাপ মোকাবেলায় ক্ষমতাসীন বিএনপি সরকার কোনো সমঝোতার পথে হাঁটে নাকি সংঘাতের পথ বেছে নেয়। বিরোধী জোটের এই মাঠের কর্মসূচির বিপরীতে সরকারের অবস্থান বেশ সজাগ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির নীতি নির্ধারকরা বারবার বলেছেন যে তারা জুলাই জাতীয় সনদ বা জুলাই বিপ্লবের চেতনার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিএনপির যুক্তি হচ্ছে, যে কোনো সাংবিধানিক সংস্কার কেবল রাজপথের চাপে নয়, বরং যথাযথ সংসদীয় ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জুলাই সনদে তারা স্বাক্ষর করলেও কিছু বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত ছিল, যা বাস্তবায়ন করা তাদের জন্য বাধ্যতামূলক নয়। বাংলাদেশে যেটা আমি বলি যে মব কালচার আর থাকবে না, সেটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব। সরকারের এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে নেতিবাচক কোনো ধারণা না পড়ে সেইভাবে দয়া করে বক্তব্য রাখবেন। যেগুলো বর্ডার লাইন এরিয়া, ওখানে আপনি দেখবেন একটা ডিম মানে আন্ডাও এই পার থেকে ও পারে যায়। সেটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা। যেমন চাঁপাইনবাবগঞ্জে, যেমন নওগাঁতে, বিভিন্ন বর্ডারে তারা এটা স্বাভাবিক ব্যবসাই মনে করে অনেকটা, যে ইদার উদার কয় যে মূল্য। আমি আমার চাকরি জীবনে দেখেছি ডিম পাচার হয়ে আসতে বর্ডার থেকে। এখানে ডিমের চাহিদা, যখন ডিসি সাহেব এটা বন্ধ করলেন তখন স্ট্রাইক করে দিল মানুষ, বললে যে এটা তো আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মিঠায়। তখন টেকনিক্যালি সেটা অ্যাভয়েড করা গেল। এগুলো আমি ইন্সপায়ার করছি না, এটা স্বাভাবিকভাবে যে দেশের যে বর্ডার এরিয়াতে যা কিছু দ্রব্যমূল্য কম থাকে সেটা পাচার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমরা সাকসেসফুলি দুই একটি এক্সেপশনাল ঘটনা বাদে আমাদের জ্বালানি তেল বা অন্য কোনো কিছু পেট্রোলিয়াম জিনিস বা সিলিন্ডার কোনো কিছু পাচার হতে দেই নেই সাকসেসফুলি। অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব কোনো সরকারের সময় কেউ স্বীকার করে না, কারণ যত দোষ নন্দ ঘোষ, এখানেও তাই হয়েছে।
যা কিছুই হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে সেটা আপনারা জানেন। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহর রহমতে সমুন্নত রাখতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। যেই ইনফ্রাস্ট্রাকচার, যেই জনবল এবং যেই পুলিশ কাঠামো এবং যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সেই অবস্থায় এর চাইতে বেশি কিছু কি আপনারা আশা করতে পারতেন? এখন আমরা এই পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করার জন্য আমরা মোটিভেট করছি, তাদেরকে ওয়েল ইকুইপড করছি, এবং আমরা যে সমস্ত যানবাহন ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত মুভমেন্টের সময় সেগুলো পরিপূরণ করে এবং আমরা একটা স্ট্রাকচার রেডি করে জনবলগুলোকে আমরা সঠিকভাবে যাতে আইন শৃঙ্খলা নিয়োজিত কার্যক্রমে সঠিকভাবে ব্যবহার করতে পারি, জনবান্ধব এবং পাবলিক ফ্রেন্ডলি যাতে একটা বাহিনী হিসেবে এস্টাবলিশ করতে পারি, সেই জন্য কাজ করছে মাননীয় স্পিকার। আমরা ওভারনাইট এই বাহিনীকে ঢেলে সাজাতে পারবো না, সেজন্য সময় লাগবে। আমরা ওভারনাইট অন্যান্য কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আছে, যেগুলো বিজিবি সহ, এপিবিএন সহ, র্যাব সহ আরও অনেক বাহিনী আমাদের আছে, কোস্টগার্ড সহ সব জায়গায় আমরা তাদেরকে এমনভাবে কার্যক্রমের জন্য আমরা মনিটরিং করছি, নির্দেশনা দিচ্ছি, যার সুফল দেশবাসী পেয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই চট্টগ্রামের একটা জায়গা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, রাষ্ট্রের বাইরে আর একটা রাষ্ট্র হয়ে গেছিল। সেই সলিমপুর জঙ্গলকে আমরা কিভাবে উদ্ধার করেছি এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে এসেছি। যেখানে র্যাবের অফিসাররা দিনের বেলায় যেতে সাহস করতো না, তাদেরকে হত্যা করা হয়েছে, সেই রকম অঞ্চলকেও আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর কাছে নিয়ে এসেছি। সুশৃঙ্খলভাবে আমরা এখন পরিচালিত করছি। সমস্ত যেগুলো দাগি আসামি সহ আর্মস ক্যাডার যে সমস্ত চট্টগ্রাম এলাকায় ছিল, আপনারা দেখছেন নিউজ পেপারে, তাদের উপরে আমরা কিভাবে অ্যাকশন নিচ্ছি সবকিছু এখানে বলা যায় না তদন্তের স্বার্থে। আপনারা দেখবেন ইনশাআল্লাহ সুন্দরবনে যেভাবে আমরা এখন একটা সুপরিকল্পিতভাবে আমরা যে অপারেশন চালাচ্ছি, যে ইয়েতে সমুদ্র অঞ্চলে যেখানে উৎপাত শুরু হয়ে গেছিল, সেখানে আজকে কোনো উৎপাত নাই। তারপরও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটে না তা নয়। যদি সেই সমস্ত বিষয় মাননীয় এমপি সাহেবরা এবং স্থানীয় প্রতিনিধিরা আমাদের নলেজে নিয়ে আসে, অবশ্যই আমরা আপনাদের সাথে আলোচনা। মাননীয় মন্ত্রী, শেষ হয়ে থাকলে শেষ হয়েছে নাকি 2 মিনিট সময় চাচ্ছেন? না, যদি আপনার বক্তব্য ধারাবাহিকতা 2 মিনিটের মধ্যে শেষ করেন তাহলে দয়া করে 2 মিনিটস প্লিজ। জি মাননীয় স্পিকার, আর কি বলবো। সুন্দরবন থেকে সলিমপুর জঙ্গল, বর্ডার এরিয়া থেকে সমস্ত জায়গায়, ঢাকার কেন্দ্র থেকে সমস্ত এলাকায়, পেরিফেরি থেকে সেন্টার পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা এমনভাবে কর্মকাণ্ডে নিয়োজিত করব আপনাদের সহযোগিতায়। ইনশাআল্লাহ বাংলাদেশে যেটা আমি বলি যে মব কালচার আর থাকবে না, সেটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন আলোচনা এবং সমালোচনা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন যে জামায়াত শিবির এবং ছাত্রদল, যেটি বিএনপির অঙ্গ সংগঠন, তো ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুই দলের যেই সংঘর্ষ হয়েছে চট্টগ্রামে, এটি হয়েছে মূলত দেওয়ালে ছাত্রদল কর্মীরা গুপ্ত লিখেছেন, তার এই পরিপ্রেক্ষিতে জামায়াত শিবির সেটার প্রতিবাদ করেছেন এবং আমরা দেখেছি যে ছাত্রদলের নেতাকর্মীরা রাইন্দা বটি হাতে নিয়ে হাঁটতেছেন, দা বটি কাছে এসব। এবং পরবর্তীতে যখন সাংবাদিকরা ওনাদেরকে জিজ্ঞেস করে যে আসলে আপনারা দা বটি রাইন্দা এগুলো নিয়ে আপনারা রাস্তায় হাঁটছেন এবং জামায়াত শিবিরকে খুঁজছেন, তাদেরকে কি মারার জন্য? এটি মূলত কিসের জন্য নিয়েছেন? যেই ছেলের হাতে রান্দা ছিল তাকে জিজ্ঞেস করা হলো। পরবর্তীতে সেই ছেলে জানালো যে আসলে ওই দা বটি ওইগুলো জামায়াত শিবিরের ছিল, সেগুলো আমরা পুলিশের হাতে তুলে দিতে চেয়েছি, সেই জন্য হাতে নিয়েছি। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় যে আসলে পুলিশের কাছে দেওয়ার জন্য কি এই দা বটিগুলো হাতে নিয়েছিল?
সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, এছাড়াও আলোচনা করেছেন সংসদের বিভিন্ন বিষয়ে। তেল সংকট নিয়ে জামায়াতে আমি ডক্টর শফিকুর রহমান, উনি অনেক বড় বক্তব্য রেখেছেন সংসদে, এবং হাসনাত আবদুল্লাহ বক্তব্য রেখেছেন। এস আলমের গ্রুপকে বিএনপি আবারও বাংলাদেশে আসতে দিয়েছেন এবং তাদের কার্যক্রম, তাদের ব্যাংকিং কাজ আবার সেইগুলোর কাজ পরিচালনা করবেন, এবং ব্যাংক থেকে যে লোনগুলি নিয়েছিলেন, অনেক বড় বড় দাগে লোন নিয়েছিলেন এস আলম গ্রুপ, সেই লোনগুলো পরিশোধ করছে কিনা সেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। এবং আমির খসরু মাহমুদ উনি কিন্তু সেই উত্তর দিয়েছেন যে আসলে এইসব টাকা পয়সা কার লোন নিলেন না নিলেন সেই সবের সাথে বিএনপি কোনোভাবেই জড়িত না, এমনটি বললেন। প্রিয় দর্শক, যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।